তবে আজও ওই শিবনাথ ভিলার আশেপাশে গেলে বাঁচবার জন্য প্রবল আর্তনাদ শোনা যায়। আর এক কড়িকাঠকে দেখা যায় সব সময় বাড়িটি পাহারা দিতে ও আগলে রাখতে, কখনো দালানে, কখনো গেটের গোড়ায়, কখনো বাগানে। যেন কড়িকাঠটা একাই রাজত্ব করছে। অফিস থেকে 4 বন্ধু মিলে ঠিক করলাম লং ড্রাইভে। অনেক দিন কোথাও যাওয়া হয়নি, চল কোথাও ঘুরে আসি। যা সিদ্ধান্ত নেওয়া তা বেরিয়ে পড়া। একটা গাড়ি নিয়ে 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। সারা দিন ঘোরা, খাওয়া দাওয়া, মজা, বেশ কাটলো দিনটি। তাই ফিরতে ফিরতে অনেকটা সন্ধে হয়ে গেল। আর ফেরার পথে একটা বন জঙ্গলে ঘেরা রাস্তার পাশে হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। বিনয় নেমে দেখলো গাড়িটা নিজে থেকে ঠিক করা যায় কিনা, কিন্তু না, কিচ্ছু উপায় করা গেল না। এরপর 4 বন্ধু মিলে অগত্যা কোথাও তো একটা থাকার ব্যবস্থা করতে হবে, অথবা গাড়িটা যে কোনো প্রকারে এই মুহূর্তে সারাতে হবে। তাই 4 বন্ধু নেবে এধার ওধার চোখ চালাতে লাগলাম। কাউকে কোথাও দেখতে পেলাম না। অনেকটাই সন্ধে গড়িয়ে রাত হলো। হ্যাঁ, ঠিক 8:30 9টা বাজবে। এমন সময় দূরে দেখতে পেলাম একটা বাড়িতে একটা লণ্ঠন জ্বলছে। 4 বন্ধু মিলে সেখানে গিয়ে ডাক দিলাম, কে আছেন বাড়িতে? তখন এক বৃদ্ধ কাঁপা কাঁপা পায়ে এক লণ্ঠন হাতে বেরিয়ে এলো। এসে বলল, বলো কি চাই? তখন আমরা বললাম, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, এখানে কোনো মেকানিক পাওয়া যাবে গাড়িটা সারানোর জন্য? তখন বৃদ্ধ আবার কাঁপা কাঁপা গলায় বলল, এই অন্ধকার রাতে এখানে কেন এসেছো? এখানে তো এই মুহূর্তে কোনো মেকানিক পাওয়া যাবে না। তোমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এ গ্রামে রাতের বেলা কেউ বেরোয় না। বুড়োর কথা শুনে একটু মুচকি হাসলাম। কেমন একটা ভয়ঙ্কর ভাবে কথা বলছে। আর এখনকার দিনে এইরকম ভাবে কথা বলা বা এটা যেমন রীতিমতো ভয় দেখানো, আর সেটা আমাদের জেনারেশন মেনে নিতে পারছে না, তাই হাসিই পাচ্ছে। যাক, বয়স্ক ভদ্রলোক অপমান না করে সরাসরি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বেশ, মেকানিক যদি না পাওয়া যায় তাহলে এখানে কোথাও থাকার ব্যবস্থা হবে একটা রাত্রির জন্য? কারণ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে তো আমরা বাড়ি যেতে পারবো না। তাই তখন বুড়ো আবার কাঁপা কাঁপা গলায় বলল, এখানে আশেপাশে আর কোথাও তোমরা থাকার জায়গা পাবে না। তোমাদের যদি থাকার ইচ্ছে হয় এখানেই থেকে যাও, রাতটুকুন কোনো রকম কেটে যাবে তোমাদের। অগত্যা উপায় নেই, এখানে তো আমরা কোথাও কিচ্ছু জানি না, আর গাড়িটাও খারাপ, রাতটুকুন কোথাও না কোথাও মাথা তো বুঝতেই হবে। তাই প্রস্তাবটায় রাজি হয়ে গেলাম। বুড়ো আমাদেরকে 2টো রুম দেখিয়ে দিল। আমরা গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রুমগুলোতে একটু রেস্ট নিলাম। হঠাৎ করে বুড়ো একটু করে আলু সেদ্ধ, একটা করে কাঁচা লঙ্কা, 2টো করে ভাত দিয়ে এলো। এ যেন উপরি পাওনা। বেশ রাত্রি হয়ে গেছিল, সাথে কোনো খাবারও ছিল না, খিদেও পাচ্ছিল। বুড়োর এই খাবারটুকু যেন অমৃতের মতো মনে হলো, আর খেয়ে খুবই তৃপ্তি পেলাম। দিয়ে 4 বন্ধুতে বারান্দায় বসে আড্ডা জমালাম। কোনো রকম যানজট নেই কোনো কোলাহল, একদম শান্ত পরিবেশ। জায়গা ও ওয়েদার দুটোই কিন্তু বেশ উপভোগ করছিলাম। তাই 4 জনের গল্প করতে করতে কখন যে রাত্রি 12টা 12:30 বেজে গেছে বুঝে উঠতে পারি না। ঠিক এমনই সময় বাড়ির পেছন থেকে একটা প্রবল চিৎকার শুনতে পেলাম। কোনো একটা মেয়ে বাঁচাও বাঁচাও বলে প্রবল চিৎকার করছে, আর সে আর্তনাদটা যেমন কেমন একটা ভয়ঙ্কর। আমরা সবাই চমকে গেলাম, আর ধীরবির করে 4 জনই ছুটে বেরিয়ে এলাম গেটের বাইরে। এমন সময় দেখলাম বুড়োটা আবার একটা লণ্ঠন হাতে আমাদের সামনে দাঁড়ালো। বুড়োটাকে লণ্ঠন হাতে সামনে পাহাড়ের মতো দাঁড়াতে দেখে একটু রাগই হলো। তখন ধমক দিয়ে
বললাম, কি ব্যাপার, তুমি সামনে এসে পাহাড়ের মতো দাঁড়ালে? তুমি শুনতে পাচ্ছ না কেউ একজন চিৎকার করছে? বুড়োটা তখন কাঁপা কাঁপা গলায় আবার বলতে লাগলো, তোমরা এখানে কি করছো? যাও, ঘরে যাও, এ রোজকার ব্যাপার, ওদিকে যেও না, গেলে আর ফিরতে পারবে না কোনোদিন। আমরা একটু বিস্মৃত হলাম। আবার বয়স্ক মানুষ, অচেনা জায়গা, বুড়োটার কথা মেনেই নিলাম, নিয়ে বাড়িতে ফিরে এলাম। সারা রাত চোখের পাতা এক করতে পারলাম না। ঠিক 2টো বাজে। এমন সময় দেখতে পেলাম সামনে একটা ভিলা, আর সেই ভিলার গেটের কাছে একটা কাঠ এধার থেকে ওধার, ওধার থেকে এধার যেন চড়ে বেড়াচ্ছে, একা একাই ঘুরে বেড়াচ্ছে। বাড়িটা যেমন দেখতে কেমন ভূত বাংলার মতো, দেখে মনে হচ্ছে বহুকাল ওখানে কেউ আর বসবাস করে না। চারিদিকে নোংরা শুকনো পাতায় ভরা, আর গাছের ফাঁকের জোছনা থেকে অল্প করে বোঝা যাচ্ছে যে একটা কড়ি কাঠ গেটের এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, যেন মনে হচ্ছে বাড়িটিকে আগলে রাখছে ও পাহারা দিচ্ছে। বাকি 2 বন্ধু সুজয় আর বিনয় ঘুমিয়ে পড়েছে। সোনু আর আমি জেগে রয়েছি। একে অপরের মুখের দিকে কিছুক্ষণ জন্য তাকালাম। ভয়ে গলাটা শুকিয়ে যাচ্ছে। মোবাইলের টর্চটা জেলে দেখার চেষ্টা করব, এমন সময় পেছন থেকে সেই বুড়ো আবার বলল, তোমরা এখনো ঘুমোওনি কেন? যাও, শুয়ে পড়ো। অনেকটা ধমক দিয়েই বলল আমাদের বুড়ো, কিন্তু আমাদের কৌতূহল কাটছিল না। মনে হচ্ছিল বুড়োটা সব জানে। আমি তখন সাহস করে বুড়োকে বললাম, তুমি আমাদেরকে ধমক দিয়ে শোয়াতে যাচ্ছিলে কেন? আর ওই মেয়েটা যে চিৎকার করছিল বাঁচানোর জন্য, তুমি বা ওখানে যেতেই আমাদেরকে আটকালে কেন? কি ব্যাপার, তুমি সব জানো, কিছু একটা তো রহস্য আছে, আমাদেরকে বলো না। তখন বুড়ো হাউমাউ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বুড়োটা বলতে লাগলো, এটা রোজকার ব্যাপার। ওর নাম রেনু। ও এই হতভাগা বাবা ছেড়ে বহু দূরে চলে গেছে। ওকে ওই শয়তানরা মেরে ফেলেছে। ও আর কোনোদিন আমার কাছে ফিরবে না, কোনোদিন না। এরপর বুড়োটা আমাদেরকে পুরো ঘটনা শোনালো। এটা শিবপুর গ্রাম। সবুজে ঘেরা প্রত্যন্ত গ্রামের একচ্ছত্র জমিদার ছিল শিবনারায়ণ বাবু। ছবির মতো সবুজে গাছপালা, মেঠো পথ, ফুলের বাগান, ফলের বাগান দিয়ে ঘেরা এই গ্রাম। আর তারই মাঝখানে এই শিবনাথ বাবুর বাড়িটির নাম ছিল শিবনাথ ভিলা। শিবনারায়ণ বাবুর 2 ছেলে, 1 মেয়ে। বড় ছেলে দীনেশ, ছোট ছেলে দীপঙ্কর, আর মেয়ে মিমি। মিমির খুব ভালো ঘরে বিয়ে হয়ে যায়, আর স্বামীকে নিয়ে মিমি বিদেশেই থাকে। আর বড় ছেলে দীনেশ বাবা মায়ের অমতে ভালোবেসে বিয়ে করেছিল বলে শিবনারায়ণ বাবু তাকে ত্যায্য পুত্র করে। আর বিয়ের পর থেকে তাই সেও শ্বশুর বাড়িতেই থাকে ঘর জামাইয়ে। আর ছোট ছেলে দীপঙ্কর, সে কিন্তু পড়াশোনা করে। আপাতত বাড়িতে কাজের 1 ডজন লোক, শিবনারায়ণ বাবু, দীপঙ্কর আর প্রমীলা ঠাকুরানী। এই মিলে সুখের সংসার। প্রমীলা ঠাকুরানী খুবই নরম ও শান্ত স্বভাবের, সবাইকে যত্নে ও ভালোবেসে আগলে রাখেন। তাই বাড়ির কাজের লোক থেকে শুরু করে গ্রামের সবার কাছে প্রমীলা ঠাকুরানী আর প্রমীলা ঠাকুরানী নয়, প্রমীলা মা হয়ে উঠেছে। এদিকে শিবনারায়ণ বাবু জমিদার হলেও কিন্তু ছিল মহা কৃপণ আর বদমেজাজি। তবে শিবনারায়ণ জমিদার সামলাতেন আর অন্দরমহল সামলাতেন প্রমীলা মা। বড় ছেলে দীনেশ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর প্রমীলা মা নিজেকে সামলে নিয়ে বেশ সংসারটাকে দাঁড় করিয়েছিলেন। এরপর ছোট ছেলেও ধীরে ধীরে
ডাক্তারি পরীক্ষায় টপ করে এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যায়। আর সেখানেই পরিচয় হয় রেনুর সাথে। রেনু ছিল তারই গ্রামের রঘু চাটুর্যের মেয়ে। শিবপুর গ্রামের শেষ প্রান্তে বাড়ি রঘু। রেনু 12 দিনের জন্য বেড়াতে যায় লন্ডন তার কলেজ থেকে কিছু বন্ধুর সাথে, আর সেখানেই একে অপরকে প্রথম দেখে। দীপঙ্কর ওরফে দীপু তারই হোস্টেলের পাশের হোটেলেই ওঠে রেনুকা। ঘন কালো চুল, টানা টানা হরিণের মতো চোখ, সাথে গায়ের শ্যামবর্ণ রং দেখে দীপু প্রথম প্রেমে পড়ে রেনু। আর সাথে সাথেই তার বন্ধুদের লাগিয়ে দেয় যে ওই মেয়েটার সম্পর্কে খোঁজখবর বার করতে, যে আসলে মেয়েটি কোনো ভিনদেশী না এখানেই থাকে। বন্ধুরাও তার কথা মতো লেগে পড়ে কাজে। এরপর তার বন্ধুরা ওই হোটেলের রিসেপশনে রেনুর সম্পর্কে খোঁজ খবর নিতে যায়, কিন্তু রিসেপশন থেকে বলে দেওয়া হয় যে এভাবে আমাদের কোনো গেস্টদের ইনফরমেশন দেওয়া হয় না। এই কথা শুনে তার বন্ধুরা ফিরে এসে দীপুকে সবটা জানায়, বলল যে এভাবে ওর ইনফরমেশন বের করা যাবে না। দীপু কিছুটা হতাশ হলো, কিন্তু হাল ছাড়েনি। এরপর হঠাৎ করে একটা মলে শপিং করতে গিয়ে দীপুর সঙ্গে ধাক্কা খায় রেনুর এক বান্ধবী। ওকে ওর জিনিসগুলো হাতে কুড়িয়ে দেওয়ার পর একটা সুযোগ পেয়ে যায় দীপু। আর দীপু রেনুর সম্পর্কে ওর বান্ধবীর সাথে কথা বলে, আর সেখানেই কথা বলে জানতে পারে যে ওর বাড়ি শিবপুর গ্রামে আর ওর নাম রেনু। এর বেশি কিছু ইনফরমেশন বের করতে পারল না। তবে এইটুকু জানার পরেই দীপু কিছুটা চুপ হয়ে যায় আর ভাবতে থাকে, আরে শিবপুরেই আমার মনের হরিণীর বাস, আর আমি আগে কখনো দেখিনি। এই ভেবে সে একদিন কোনো কথা না বলে ডাইরেক্ট হোটেলে যায় রেনুর সাথে পরিচয় করার জন্য। আর ততক্ষণে গিয়ে হোটেলে জানতে পারে যে রেনু সবে মাত্র বেরিয়েছে, আজকে সন্ধ্যে 7টার ফ্লাইট, সে বাড়ি ফিরে যাচ্ছে। সাথে সাথে দীপু কোনো সময় না নষ্ট করে রেনুর পিছু নেয়। গাড়িতে বসে থাকা রেনু সেই গাড়ির কাছে দেখতে পায় যে কয়েকদিন ধরে তাদেরই আশেপাশে ঘুরতে থাকা একটা ছেলে তাদের গাড়ি ফলো করে তার পিছু পিছু আসছে। এমন সময় এয়ারপোর্টে এসে গাড়িটা দাঁড়ায়। রেনু এগিয়ে যায়, আর হঠাৎ পেছন থেকে দীপু চিৎকার করে ওঠে, সজোরে ডাক দেয়, রেনুকা। রেনু একবার পেছন ফিরে দীপুর দিকে তাকায়, তারপর কোনো কথা না বলে ফ্লাইটের দিকে এগিয়ে যায়। রেনুর চলে যাওয়াতে দীপু খুব একটা হতাশ হলো না। কোথাও না কোথাও তার মনে যেমন আলোর আশা কিন্তু রয়েই গেল, কারণ একই গ্রামে কিন্তু তাদের বাড়ি, খুঁজে নিতে খুব একটা অসুবিধে হবে না। তাই দীপু চট জলদি হোস্টেলে ফিরে আসে। সমস্ত কিছু ব্যবস্থা করে তার গ্রাম শিবপুরের দিকে রওনা হয়। আর ঠিক বাড়ি ফিরে এসেই শুরু করে দেয় রেনুর খোঁজ। তবে রেনুর খোঁজটা ঠিক খুব একটা সহজ ছিল না, কারণ দীপুর কাছে না ছিল রেনুর কোনো কন্ট্যাক্ট নাম্বার, না কোনো ছবি। এমনকি একই গ্রামে থাকতো ঠিক কথা, কিন্তু অ্যাকচুয়ালি রেনুর বাড়িটা কোথায় সেটাও জানতো না। তাই গ্রামের প্রায় অনেক অলি গলি খুঁজেছে, আর এভাবে অনেকগুলো দিনও কেটে গেছে। আর তাতেই দীপু হতাশ হয়ে তার বাড়ির দালানে বসে থাকে আর ভাবতে থাকে, এবার বুঝি তার বিদেশ ফিরে যাওয়াই উচিত, আর রেনুর সাথে বোধহয় আর কখনো দেখা হবে না। ঠিক এমন সময় এদিকে শিবনারায়ণ বাবুও তার ভাগে দেওয়া জমির যে খাজনার টাকা, সেই টাকা আদায়ে ব্যস্ত। আর ঠিক এই সময়ই রেনুর বাবা রঘু এসে বলে, কর্তামশাই, এবারের খাজনাটা দিতে পারবো না। আর যা বলা অমনি শিবনারায়ণ বাবু একটু অসন্তুষ্ট হয়ে চিৎকার করেই বলে উঠল, তুই আগের বারও অর্ধেক খাজনা বাকি রেখেছিলি, এই বাহানায় কি তোর মেয়ে কলেজ থেকে বন্ধুদের সাথে ট্যুরে বেড়াতে যাবে, আর এ মাসে খাজনাই দিবি না? মগের মুল্লুক পেয়েছিস? আর তখন রঘু নিচের দিকে মুখ করে কিছু একটা বলতে যাবে, এমন সময় মা প্রমীলা দেবী এসে বলল, শোনো না, এবারে ছেড়ে দাও ওকে। আর শিবনারায়ণ বাবুর ওই চিৎকার শুনে দীপু ওই দিকেই হঠাৎ তাকিয়ে রইল,
আর ব্যাপারটা কি ঘটছে সেটা শোনা ও বোঝার চেষ্টা করতে লাগলো। আর এদিকে প্রমীলা মায়ের কথা শুনে শিবনারায়ণ বাবু রঘুকে একটু বিরক্ত হয়েই ছেড়ে দিল, বলল, যা যা, দূর হয়ে যা। দিয়ে সে বাকি জনের খাজনার টাকা আদায়ে ব্যস্ত হয়ে গেল। আর রঘু এদিকে পেছন ফিরে বাড়ির রাস্তা ধরলো। আর ধরার সঙ্গে সঙ্গে পেছন থেকে প্রমীলা মায়ের ডাক এলো, রঘু, রেনু কেমন আছে? ভালো আছে? সে কেমন বেড়ালো লন্ডন? আর তার বিয়ে ঠিক করেছিস? কত তারিখে বিয়ে ঠিক করলি? কই আমাকে তো বললি না। এদিকে দীপু এইসব শুনে অবাক হলো এবং মনে মনে ভাবতে লাগলো, এই রেনু কি আমার সেই রেনু? এই কথা ভাবতে থাকে আর একবার মা আর একবার রঘুর মুখের দিকে তাকাতে থাকে। ঠিক এমন সময় রঘু বলে ওঠে, হ্যাঁ মা, খুব ভালো আছে রেনু, আর ঘোরাফেরাও খুব ভালো হয়েছে। জানো তো মা, খুব আনন্দ পেয়েছে মেয়েটা বেড়াতে গিয়ে। আর এই মাসের 18 তারিখ ওর বিয়ের ডেটটা ঠিক করে ফেলেছি। তখন প্রমীলা মা বলল, বাহ, বেশ ভালো করেছো, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। ততক্ষণে দীপুর মনে হতাশা ছাড়িয়ে এক টুকরো খুশির হাওয়া বয়ে গেল। মনে হলো এক মুঠো আনন্দ যেন তার হাতে ধরা দিল। রঘু ততক্ষণ বাড়ি চলে গেছে আর প্রমীলা মা ততক্ষণে অন্দরমহলে। আর তার সাথে সাথেই দীপু মায়ের পিছু নিল আর মায়ের পিছু নিয়ে এসে মাকে ডাক দিল। মা, তখন মা সাড়া দিল, বলো। দীপু বলল, মা গো, তোমায় কিছু কথা বলার আছে। তখন মা বলল, হ্যাঁ বাবা, বলো। দীপু কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। ঠিক এমন সময় মা আবার বলল, কই রে দীপু, কি বলবি বললি যে? বল, আয় আমার কাছে আয়, বস। বলে বিছানার ওপর গিয়ে বসে পড়ল। দীপু তার কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে বলতে থাকে, মা, একটু আগে যে রঘু কাকা এসেছিল, ওর বাড়ি কোথায়? তখন মা বলল, ওর বাড়ি তো আমাদের গ্রামের শেষ প্রান্তে, ওই পূর্ব দিকে যে কুড়ে ঘরটা, ওটাই ওর বাড়ি। ওর নাম রঘু চাটুর্যে। তবে কেন বলতো তুই হঠাৎ ওর কথা জানতে চাইলি? তখন দীপু বলল, ওর কটা ছেলে মেয়ে, ওর সম্পর্কে কিছুটা জানতে চাই। তুমি বলো না, আমি বলছি। তখন মা বলতে থাকে, ওর একটি মেয়ে, নাম রেণুকা চাটুর্যে, অনেক কষ্টে বড় করেছে, সামনের শহরের কলেজে পড়ে। আজ জানতে পারলাম ওর বিয়েও ঠিক হয়েছে। বলার পরেই প্রমীলা মা জিজ্ঞাসা করলো, ওর সম্পর্কে তোর এত জেনে লাভ কি? তখন দীপু বলতে লাগলো, মা, আমার রেনুকে খুব ভালো লাগে। আমি ওকে প্রথম দেখি লন্ডনে, সম্ভবত ওখানে ও বেড়াতে গেছিল, কিন্তু কোনো কথা হয়নি আমাদের। আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না। তুমি কিছু একটা করো মা, কিছু একটা করো, বলে একটু ইমোশনাল হয়ে পড়ে। তখন প্রমীলা মা বলে ওঠে, এটা তুই কি করলি? তুই তো জানিস বাবা, এসব আমাদের বাড়িতে চলে না। তুই দাদার কথা তো জানিস। তারপরেই জিজ্ঞেস করে, আচ্ছা, তুই যে রেনুকে পছন্দ করিস, রেনু জানে? তখন দীপু বলল, না, তবে হয়তো আন্দাজ করেছে। আসলে আমাদের তো সেভাবে মুখোমুখি কথাই হয়নি। সে কি, তুই জানিসই না রেনু তোকে পছন্দ করে কি না, অথচ তুই তাকে ভালোবেসে বসে রইলি। যাক, তবু আমি বলবো ব্যাপারটা তুই ঠিক করিসনি। আচ্ছা, দেখছি কি করা যায়, তুই মন খারাপ করিস না। যা, কিছু খেয়ে নে, হাত পা মুখ ধুয়ে। বলে প্রমীলা মা চলে যায়। আর এদিকে দীপু যেই রেনুর কলেজের ঠিকানা এবং বাড়ির ঠিকানা পেয়ে যায়, অমনি শটান চলে যায় রেনুর কলেজে আর গিয়ে রেনুর সাথে দেখা করে। এরপর দীপু ভয়ে ভয়ে রেনুকে বলে, আমার তোমাকে খুব ভালো লাগে, হয়তো ভালোবাসি খুব, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর এই কথাটা শুনে রেনু একদম চুপ হয়ে গেল। দেখে মনে হচ্ছিল রেনু যেন কিছু একটা ভাবছিল। হ্যাঁ, ভাবছিলই বটে। কিছুক্ষণ বাদে রেনু মুচকি হেসে বলল, তুমি বড্ড দেরি করে ফেললে। আমি তোমার চোখের ভাষা আগেই পড়েছিলাম, হয়তো তোমারও অপেক্ষায় আমি ছিলাম।
এরপর রেনু দীপুকে জানায়, তুমি জানো কি না জানি না, তবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বাবা মার পছন্দ করা ছেলের সাথে। আর এই বিয়ের সাথে কিন্তু বাবা মার মান সম্মানও জড়িয়ে আছে, তাই এই বিয়ে ভেঙে বেরিয়ে আসতে আমি পারবো না। তুমি মনের কথা জানাতে বড্ড দেরি করে ফেলেছো বলে মুচকি হেসে রেনু সেখান থেকে চলে যায়। দীপু বাড়ি ফিরে আসে এবং মাকে জড়িয়ে কান্না করতে থাকে এবং খাওয়া দাওয়াও প্রায় বন্ধ করে দেয়। তার ফলে দীপু অসুস্থ হতে থাকে। আর মা এটা না মেনে নিতে পারে সোজা রঘুর বাড়ি চলে যায় আর গিয়ে রঘুকে রেনু ও দীপুর বিয়ের প্রস্তাব দেয়। প্রমীলা মায়ের কাছ থেকে বিয়ের এই প্রস্তাব শুনে রঘু কিছুটা অবাক হয়। তারপরে রঘু প্রমীলা মাকে বলতে থাকে, এ কি বলছেন মা, আপনি তো সবই জানেন, তবুও তাছাড়া কর্তামশাই ওদের এই সম্পর্ক মেনে নেবেন না। তখন প্রমীলা মা জানায়, ওটা আমি বুঝে নেব। এরপর প্রমীলা মা আর রঘু দুজনে দাঁড়িয়ে থেকে দীপু ও রেনুর বিয়ে দেয়। আর ছোট ছেলে ছোট বৌমাকে নিয়ে বাড়ি ফেরে প্রমীলা মা। ছোট ছেলের সাথে রঘুর মেয়েকে দেখে বেজায় রেগে যায় শিবনারায়ণ বাবু এবং বাড়ি থেকে বের করে দিতে উদ্যত হয়। এমন সময় প্রমীলা মাকে দেখে ছেলের পেছন দিকে দাঁড়িয়ে এবং প্রমীলা মা তখন স্বামীকে জানায়, রেনুকে আমি পছন্দ করেছি আর আমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছি, তাহলে তো ছেলের সাথে আমাকেও চলে যেতে হয়, তাই না? নিরুপায় হয়ে ওখান থেকে চলে যায় শিবনারায়ণ বাবু এবং বাধ্য হয়েই মেনে নেয়। এরপর ছেলে বৌমাকে সাদরে বরণ করে ঘরে তোলে প্রমীলা মা। এরপর মাস দুয়েক বেশ কাটে। ধীরে ধীরে দীপুরও ফেরার সময় হয় আর দীপু ফিরে যায় লন্ডনে তার বাকি পড়া শেষ করতে। আর দীপু যেই লন্ডনে চলে যায়, শুরু হয় রেনুর ওপর অত্যাচার। কথায় কথায় তাকে গরিব বলে খোঁটা দেওয়া। এমনকি রেনুর বাবা রঘু যখন মেয়েকে দেখতে আসতো মেয়ের বাড়িতে, রঘুকেও ঘুরিয়ে ফিরিয়ে খোঁটা দিত। আমার ছেলে ডাক্তার, অন্য কোনো বড় ঘরে বিয়ে দিলে অনেক টাকা পেতাম, অনেক দেনা পাওনা পেতাম, তা না, আমার ছেলেটা একটা ভিখিরি ঘর থেকে একটা ভিখিরির মেয়েকে তুলে নিয়ে এসেছে। এইভাবে খোঁটা দিতে লাগলো। রেনুকে প্রতি পদে পদে ছোট করতে লাগলো বাড়ির কাজের লোক থেকে শুরু করে শিবনারায়ণ বাবু। আর এই মুহূর্তে প্রমীলা মাও বাড়িতে ছিলেন না, কারণ প্রমীলা মা গেছিলেন তার মেয়ের বাড়ি, মেয়ে অসুস্থ থাকার কারণে তাকে দেখাশোনা করতে। আর জমিদার বাবু তাকে ছেড়ে দিয়ে চলে আসে তার জমিদারির কারণে, তার আর থাকা হয়ে ওঠে না। হয়তোবা কিপ্টে শিবনারায়ণ এরকমই একটা সুযোগের সন্ধান করছিল। এরপরেই ঘটল চরম বিপর্যয়। হঠাৎ একদিন দেখতে পায় রেনু তারই শাড়ির আঁচল দিয়ে গুদাম ঘরে কড়ি কাটে ঝুলে রয়েছে। এদিকে শিবনারায়ণ বাবু সবাইকে বোঝাতে থাকে যে গরু মোষ দেখাশোনা করে যে বিনয়, তার সাথে ফষ্টি নষ্টি করতে গিয়ে ধরা পড়েছিল, আর তাই বোধহয় নিজের কালিমা ঢাকতে এই কাণ্ড করে বসেছে মেয়েটা, দিয়ে ন্যাকা কান্না করতে থাকে। আর এদিকে বিনয়কে বেশ কিছু টাকা দিয়ে তার বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে রেনুর মৃত্যু খবর পেয়ে তাড়াহুড়ো করে দীপু ও প্রমীলা মা বাড়ি ফেরে। আর বাড়ি ফিরে এসেই দেখে তখনও কড়ি কাঠে ঝুলে রয়েছে রেনু। রেনুর চোখ দুটো একদম ফেটে বেরিয়ে এসেছে, জিভটা একটু বাইরে, মুখের বাম গালের চোয়াল বেয়ে তখনও রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় দীপু রেনুকে দেখে প্রায় পাগলের মতো হয়ে যায়। তড়িঘড়ি করে নামানো হলো রেনুকে, দিয়ে দাহ করে দেওয়া হয়। রঘু দাবি করে যে আমার মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর কে মেরেছে তাও আমি জানি, কারণ আমার মেয়ে নষ্ট না, আমার মেয়ে খারাপ না বলে কান্না করতে থাকে। কিন্তু গরিব রঘুর কথা কেউ আমল দিল না, কারণ জমিদার শিবনারায়ণের ওপরে মুখ খোলার মতো কারো সাহস ছিল না। তাই কান্না করতে করতে নিঃস্ব বিধ্বস্ত অবস্থায় ফিরে যায় রঘু, আর কখনো জমিদার বাড়ি থেকে ফিরেও তাকায়নি। এরপর 2-4 দিন কাটার পর শিবনারায়ণবাবু হঠাৎ দেখতে পায় যেই ঘরে রেনু গলায় দড়ি দিয়ে ঝুলেছিল, ঠিক সেইখানে দাঁড়িয়েই প্রমীলা মা যেন কারোর সাথে কথা বলছে, খুব হাসাহাসি করছে। কার সাথে কথা বলছে শিবনারায়ণবাবু এটা দেখার জন্য একটু এগিয়ে যায়। আর এগিয়ে গিয়ে দেখল
একটা কুড়ি কাঠ, তার সামনে দাঁড়িয়ে আছে প্রমীলা মা। কুড়ি কাঠ আর চালের সাথে নেই, সোজা দাঁড়িয়ে আছে। এটা দেখে শিবনারায়ণবাবু কিছুটা আশ্চর্য হলেন এবং জোরে প্রমীলাকে ডেকে উঠলেন। প্রমীলাকে জোরে ডাকার কারণে প্রমীলা বেহুঁশ হয়ে গেল ওখানে। সাথে সাথে কড়ি কাঠটাও মিলিয়ে গেল। শিবনারায়ণবাবু মনের ভ্রম ভেবে বেহুঁশ প্রমীলাকে নিয়ে এসে বিছানায় শোয়ালো এবং ডাক্তার ডেকে সেবা শুশ্রূষা করলো, কিন্তু কোনো সুফল পাওয়া গেল না। রেনুর মৃত্যুর পর থেকেই প্রমীলা মার ব্যবহার পুরো চেঞ্জ হয়ে যায়। কেমন যেন করে সে, মাঝে মধ্যে রেনুর মতো ব্যবহার করে। ডাক্তারের চিকিৎসায় কোনো সুফল না পাওয়ায় শিবনারায়ণবাবুকে সবাই বুদ্ধি দেয় ওঝা ডাকার জন্য। তাই শিবনারায়ণবাবু এক ওঝা ডেকে পাঠায়, আর সেই ওঝা এসে দালানে দাঁড়ায়। এমন সময় শিবনারায়ণবাবু অন্দরমহলে প্রমীলা মাকে ডাকতে যায়, আর ডাকতে গিয়ে শিবনারায়ণবাবু চক্ষু ছানা বড়া। প্রমীলা মায়ের রুমে মা নেই, আছে একটি কুড়ি কাঠ। আর এই সব দেখে শিবনারায়ণবাবুর আর বুঝতে বাকি রইল না যে এগুলো তারই পাপের ফল, কারণ রেনুকে মুখে বালিশ চাপা দিয়ে মেরে কুড়ি কাঠে তো শিবনারায়ণবাবুই ঝুলিয়েছিল। তাই শিবনারায়ণবাবু এদিক ওদিক না খুঁজে সোজা চলে যায় গোদাম ঘরে খুঁজতে। আর গোদাম ঘরে খুঁজতে গিয়ে দেখে যেভাবে রেনুকে গলায় ফাঁস দিয়ে সে মেরে ঝুলিয়ে দিয়েছিল, ঠিক একইভাবে প্রমীলা মাও ঝুলে রয়েছে। চোখ দুটো তার ফেটে বেরিয়ে আসছে, গালের চোয়াল বেয়ে টপ টপ করে রক্ত ঝরছে। ঠিক এরপর থেকে ওই বাড়িতে বসবাস করা কাজের লোক থেকে শুরু করে সবার এক এক করে মৃত্যু ঘটতে থাকে, ঠিক একইভাবে যেভাবে রেনুকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কোনো ওঝার কিচ্ছু করার ছিল না, কোনো ক্ষমতা ছিল না। ধীরে ধীরে গোটা এলাকার কাছে এক আতঙ্ক হয়ে দাঁড়ায় শিবনাথ ভিলা। এরপর থেকে এই বাড়িতে না কেউ বসবাস করে, আর না এই বাড়ি আর জমিদারি বিক্রি হয়। ছোট ছেলে যে দীপু, তাকেও আর আশেপাশে দেখা যেত না। তবে গ্রামের লোকরা বলে মাঝে মধ্যে নাকি এই বাড়ির ভেতরে একটা পাগলকে ঘুরতে দেখা যায়, আর রেনু রেনু বলে চিৎকার করে। সম্ভবত ওটাই হয়তো দীপু আজও তার রেনুকে খুঁজে বেড়াচ্ছে। তবে আজও ওই শিবনাথ ভিলার আশেপাশে গেলে বাঁচবার জন্য প্রবল আর্তনাদ শোনা যায়, আর এক পরিকাঠকে দেখা যায় সব সময় বাড়িটি পাহারা দিতে ও আগলে রাখতে, কখনো দালানে, কখনো গেটের গোড়ায়, কখনো বাগানে। যেন পরিকাঠটা একাই রাজত্ব করছে।